নমস্কার। আজকে আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বলুন, ঘটনা বলুন, আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন ভারতবর্ষ পরাধীন ছিল ইংরেজদের দ্বারা, তো সেই সময় যে চিকিৎসা ব্যবস্থা ছিল, তো সেই চিকিৎসা ব্যবস্থার সুবিধা কেবলমাত্র ইংরেজরা আর ইংরেজদের অধীনে যারা চাকরি করতেন বা কাজ করতেন তারা, কিছু মুষ্টিমেয় জমিদার আর কিছু ধনী ব্যক্তি, তারা সেই চিকিৎসা ব্যবস্থার সুবিধা পেতেন। কিন্তু তৎকালীন ভারতবর্ষে কোনো গ্রামাঞ্চলে বা মধ্যবিত্ত পরিবারে কোনো মানুষ যদি অসুস্থ হতেন, তাহলে তারা সুন্দর চিকিৎসা ব্যবস্থা পেতেন না। কারণ ধরুন কোনো কাউরি দুরারোগ্য যদি রোগ হতো, তো সেই দুরারোগ্য রোগের চিকিৎসা ব্যবস্থা থেকে তারা বঞ্চিত থাকতেন। কারণ না, সেই দুরারোগ্য রোগের চিকিৎসা ব্যবস্থা করানো খুবই ব্যয়বহুল ছিল। তো তৎকালীন ভারতবর্ষে মধ্যবিত্ত পরিবার বা গ্রামাঞ্চলে মানুষের সেই ব্যয়বহুল চিকিৎসা তারা করতে পারতেন না, বা সেই অর্থ তাদের কাছে ছিল না। তো কি হতো তখন? না, সেই উন্নত চিকিৎসা বা আধুনিক চিকিৎসা তারা পেতেন না, বঞ্চিত হতেন। তখন সেই গ্রামাঞ্চলের মানুষ বা মধ্যবিত্ত পরিবারের মানুষজন তখন কি করতেন? না, টুকটাক তারা ঠাকুর থানে যেতেন, তারা কোনো ওঝার কাছে যেতেন, তারা কোনো মন্দির মসজিদে যেতেন। কি না, এই রোগের যাতে নিরাময় হয় তারা প্রার্থনা করতেন। আর কি করতেন? ধর্ণা দিতেন। বিভিন্ন দেবদেবীর স্থানে তারা ধর্ণা দিয়ে থাকতেন, যাতে তাদের রোগটা ঠিক হয়ে যায়। তৎকালীন মানুষের ধারণাই ছিল যে এইভাবে যদি মন্দিরে যদি ধর্ণা দিয়ে থাকা যায়, তাহলে হয়তো সেই দেবী মা বা দেবতা তাকে রোগের ওষুধটি বলে দেবেন এবং সে চট করে নিয়ে এসে তাকে দিলেই সেটা হয়তো সুস্থ হয়ে যাবে। তারা এটা করতে বাধ্য হতেন, কেননা সেই ব্যয়বহুল চিকিৎসা তাদের সাধ্যের বাইরে ছিল। আর কি হতো না, কোনো ব্যক্তি যদি একটু শিক্ষিত হতো, তো তখন কি করতো, বা যদি কোনো জমিদার বাড়িতে যোগাযোগ থাকতো বা কোনো মানুষের সঙ্গে যদি যোগাযোগ থাকতো, তাহলে তারা সেই জমিদারের কাছে বা ধনী ব্যক্তির কাছে গিয়ে পরে ভিক্ষা চাইতেন। কি না, আমার ছেলের, আমার মেয়ের, আমার বাবার, আমার মায়ের এই যে শরীর খারাপ, এই যে রোগ, তার একটা ব্যবস্থা করে দিন, আপনি কিছু টাকা দান করুন। তো সেই ধনী ব্যক্তির যদি দয়া মায়া হতো, বা জমিদার ব্যক্তির দয়া মায়া হতো, বা সেই ইংরেজের যদি দয়া মায়া হতো, তো তখন তার সুচিকিৎসার ব্যবস্থা করা হতো। আর কি করা হতো না, সেই গ্রামে যারা যুবক সম্প্রদায়, ভালো মানুষ, ভালো ছেলে, তারা একত্রিত হয়ে সবার সঙ্গে চাঁদা আদায় করতেন, পয়সা আদায় করতেন, যাতে সেই পয়সা একত্রিত করে সেই রোগের চিকিৎসার সুব্যবস্থা করা যায়। এটা তৎকালীন করতেন তারা। সেই টাকা দিয়ে সেই দুরারোগ্য রোগের চিকিৎসা ব্যবস্থা করা হতো সরকারি হাসপাতালে, মানে ইংরেজদের হাসপাতালে। তো সেই পরাধীন ভারতবর্ষে দুরারোগ্য চিকিৎসা বা ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে ছিল। কয়েকটি ঘটনা আমি নিজের চোখে দেখছি। এটা স্বাধীন ভারতবর্ষ। তো দেখুন, তখনকার বিপ্লবীরা, ভারত মায়ের সন্তানেরা এই ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বদেশী ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, নিজেদের দ্বারা তৈরি করা রাষ্ট্র ব্যবস্থা, মাকে শৃঙ্খলমোচন করার মরণপণ ঝাঁপিয়েছিলেন। তারা জীবন দিয়ে দিয়েছিলেন যে এইরকমভাবে যদি অরাজকতা চলে, ইংরেজরা শুধু লুট করে তারা বিদেশে নিয়ে চলে যাচ্ছিলেন, আমাদের দেশের সম্পদ নিয়ে চলে যাচ্ছিলেন। কিন্তু আমাদের দেশে তারা কোনো দায়িত্ব নিতেন না। তারা শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক ব্যবস্থা সবই শোষণ তারা করতেন, সব কিছুতেই আমাদের সুবিধা তারা দিতেন না।
তো একটা ঘটনা বলি, যে বিনয় বাদল দীনেশ যখন ধরা পড়লো, তো দেখুন আমাদের একটা ব্লেডে যদি হাত কাটা যায়, ছিঁড়া যায়, তাহলে আমাদের কত কষ্ট হয় বলুন। তো তাদের মধ্যে ধারণা কি, যে আমরা ইংরেজদের হাতে মরবো না, আমরা পরাধীন মাকে স্বাধীন করব। তো সেই জন্যে যে মাথায় ব্যান্ডেজ করা ছিল, তো ইংরেজদের হাতে সে মানে মৃত্যুবরণ করবে নাই, তার জন্যে তার আঙুলটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। এটা একদম উচ্চ পর্যায়ে মানুষ, মহান মানুষ ছাড়া এগুলো করতে পারে না। তারা করেছিলেন, এই বিভৎস যন্ত্রণা তারা ভোগ করেছিলেন। কেন জানেন না? ভারতবর্ষ যাতে স্বাধীন হয় এবং স্বাধীনভাবে দেশ স্বাধীন হবে, দেশ চলবে, দেশের মানুষের জনগণের সুব্যবস্থা করা হবে স্বাধীন ভারতবর্ষে। সেই জন্যে সেই বিভৎস রকম কষ্টগুলো তারা ভোগ করেছিলেন, যাতে পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে সব কিছু পায়। আজকে সেই স্বাধীনতার 75 বছর, 76, 77, 78 বছর, কত বছর পেরিয়ে গেছে আমরা। আজকে উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে, তবু কিছু ঘটনা আপনাদের সামনে বলছে। আমার মাথায় খটকা লাগলো। এই ঘটনাটা ঘটে চলেছে, কিন্তু কেউ এর প্রকৃত সমাধানের কথা কেউ বলছে নাই, কেউ এই খটকাটা সম্পর্কে বলছে নাই। কিন্তু আমার মাথায় খটকা লাগলো, আমি তাই আপনাদের সামনে এটা শেয়ার করলাম। ভালো মন্দ, খারাপ, উচিত অনুচিত, সেটা আপনারা ডিসাইড করবেন। আমার মনে হলো তাই আমি আপনাদেরকে শেয়ার করছি। যে আজকে আমি দেখছি, আমি দোকান করছিলাম একদিন সন্ধ্যেবেলাতে দেখছি একটা গাড়ি করে গাদা মানুষজন পয়সা আদায় করছে। কি না, একটা বাচ্চা ছেলের লিভার ট্রান্সপ্লান্ট হবে, তার জন্য তারা পয়সা আদায় করছে। এটা ভালো উদ্যোগ, এটা আমরা সামাজিক জীব, আমরা মানুষ, এটা ভালো মনের পরিচয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। এটা একটা ভালো উদ্যোগ। আমার পাশাপাশি একটা গ্রামে এরকমই একটা ঘটনা, তারা সেই যুবক সম্প্রদায় তারা আদায় করতে বেরিয়েছে বড়জোড়া বাজারে, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। তো আমি তাদেরকে কন্ট্রিবিউট করলাম। আমি তাদেরকে বললাম যে তোমরা এইভাবে আদায় না করে সেটাকে এইভাবে ব্যবস্থা করো। তো তারা একজনকার নাম বললেন, আমি ঠিক নামটা ভুলে গেছি, যে তিনি হচ্ছেন একজন ফেসবুক ভাইরাল ম্যান। তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে যান এবং সেই রোগটা সেই ফেসবুকে আপলোড, মানে সেই রোগ কী হয়েছে না হয়েছে তাদের সেই জন্যে সেই ফেসবুকে আপলোড করেন। সেখান থেকে পয়সা আছে, সেই পয়সা তার সেবা শুশ্রূষা সুচিকিৎসা ব্যবস্থার জন্য তাকে দেওয়া হয়। এটা ভালো উদ্যোগ। আমি মোটেও এটার পক্ষে, যে মানুষের পাশে থাকবে, এটা ঠিক, এটা উচিত। কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম যে সে আসবে, সে ফেসবুকে দিবে, সে ভাইরাল করবে, তারপরে সে আপনাদেরকে পয়সা দেবে। আমার খুব খারাপ লাগলো, যে এই জন্যে কি সেই বীর যোদ্ধারা এত কষ্ট সহ্য করে, এত মারাত্মক যন্ত্রণা সহ্য করে, অত্যাচার অনাচার সহ্য করে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, যে আমরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করব। এখনও পর্যন্ত আমরা কি সেই পরাধীন ভারতবর্ষে বাস করছি নাকি? এটা তো স্বাধীন ভারতবর্ষ। আমি কাউকে দোষারোপ করছি না, আমি কাউকে বলছি না, কিন্তু বিষয়টা কেউ ভাবেনি, বিষয়টা সম্পর্কে কেউ ভাবেনি যে এখনও কিছু মানুষ যারা দুরারোগ্যে আক্রান্ত হচ্ছেন, তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সেই ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা করার জন্যে সাধারণ মানুষ এগিয়ে আসছে, চাঁদা আদায় করছে, পয়সা আদায় করছে। এটা কি ঠিক? এটা উদ্যোগটা ভালো, কিন্তু এটা কি ঠিক? এটা কি সেই প্রকৃত পদ্ধতি সেই রোগের সুব্যবস্থা করার? এটা কি সেই সঠিক মানে পথ চাঁদা আদায় করা, তারপরে তাকে টাকা দিয়ে তার সুচিকিৎসা ব্যবস্থা করা? চিকিৎসা ব্যবস্থা উন্নত আধুনিক হয়েছে, দুরারোগ্য থেকে দুরারোগ্য রোগ পর্যন্ত চিকিৎসা হচ্ছে, রোগ সেরে যাচ্ছে, মারাত্মক রোগ সেরে যাচ্ছে, এটা ঠিক। কিন্তু চাঁদা আদায় করে কেন হবে? কেন এ রাষ্ট্র এর সম্পূর্ণ দায়ভার নেবে না? রাষ্ট্রের কাজ কি? মানুষকে নিরাপত্তা দেওয়া, তার নাগরিকদের নিরাপত্তা দেওয়া। আর কি কাজ? সেই নাগরিকদের সুষ্ঠু বিচার দেওয়া, আর
সুস্থ চিকিৎসা ব্যবস্থা মানে স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে পর্যায় করা, এই জীবন বিমা, এই ইন্স্যুরেন্স, এই এই অ্যাক্সিডেন্ট পলিসি, এই মেডিক্লেম পলিসি, এই স্বাস্থ্যসাথী, এই আয়ুষ্মান ভারত, এই দিচ্ছে ওই দিচ্ছে, হাজার হাজার ডোনেশন দরকার নাই, এত ইন্স্যুরেন্স দরকার নাই। আমার মতে বলে যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ সাধারণ মানুষের জন্য সম্পূর্ণরূপে ফ্রি করা দরকার এবং সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা করা দরকার, যাতে সেই প্রান্তিক পর্যায়ে মানুষটি যার ঘরে দুরারোগ্য রোগ হয়েছে সেও যেন সুন্দর সুচিকিৎসার আওতায় আসতে পারে, তাকে যেন ওই চিকিৎসা করানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না হয়। তাহলে আমাদের এই যে তারা যে স্বাধীন করেছিলেন তার যথার্থ আক্ষরিক অর্থে সেটা প্রতিষ্ঠিত করা হবে। সন্ধে হয়ে আসছে, অন্ধকার লাগছে, আর আমার মনে খটকা লাগলো, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। কারণ এই ঘটনা, ছোট ছোট ঘটনাগুলো, এটা রাষ্ট্রের ভাবা উচিত, আপনাদের ভাবা উচিত, যারা বুদ্ধিজীবী তাদের ভাবা উচিত, যারা সমাজের গঠন করেন, গঠনমূলক চিন্তাভাবনায় তারা রাষ্ট্রকে পরিপুষ্ট করেন, যারা বুদ্ধিজীবী, যারা সমাজসেবী, যারা সমাজকর্মী, আপনারা, আমরা সবাই আসুন, আমরা সবাই মিলে ভাবি যে চিকিৎসা ব্যবস্থাকে একদম প্রান্তিক পর্যায়ে যার দুরারোগ্য রোগ হয়েছে সেই জন্য সুন্দর চিকিৎসা ব্যবস্থাটা পায়, তার জন্য যেন তাকে চাঁদা আদায় করতে না হয় বা মানুষের দ্বারে দ্বারে যেন ঘুরতে না হয়। আমার মনে খটকা লাগলো, আমার মনে হলো আপনাদেরকে বলি, কেউ বলছে না। আমার মনে হলো আপনাদেরকে এটা শোনানো দরকার আছে, নতুন করে চিন্তাভাবনা করা দরকার আছে, রাষ্ট্রের চিন্তাভাবনা করা দরকার আছে, রাজ্যের চিন্তাভাবনা করা দরকার আছে, সবার চিন্তাভাবনা করা দরকার আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বললাম, এটা আমার মনের কথা, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।